আমরা নেমে গেছি ধনুষকোটিতে। এই হলো পুরনো চার্চ, ধনুষকোটি বিচের পুরনো চার্চ। 1964-র আগে এখানে এগুলো সবই ছিল। এই যে রেল ট্র্যাক যাচ্ছে, এইটা হচ্ছে নতুন ব্রিজ। এই হচ্ছে অগ্নিতীর্থম ঘাট, সবাই স্নান করছে। এইদিকে হচ্ছে 22 কুণ্ড, তো তার জন্যে টিকিট কাটতে হয়। এখানে 25 টাকার টিকিট কেটে তারপরে ঢুকতে হবে 22 কুণ্ডে। এটা হলো মন্দিরের ইস্ট গেট, এটাই হচ্ছে প্রবেশদ্বার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 23শে নভেম্বর আর আমরা এখন রয়েছি, এখন সময় হচ্ছে ভোর 4:20। আর এই সময় রামানাথপুরম পেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন রয়েছি তার আগের স্টেশন পরমাক্কুডি। 529 কিলোমিটার অতিক্রম করে আমরা তাম্বারাম স্টেশন থেকে চলে এসেছি পরমাক্কুডি। তো এরপরেই রামানাথপুরম। এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে পরমাক্কুডিতে, তো কোনো সিগন্যালের প্রবলেম হয়েছে, সেই জন্যই দাঁড়িয়ে আছে। তো রামানাথপুরমে 4:18 পৌঁছানোর কথা ছিল, এতক্ষণ আমরা পৌঁছে যেতাম, তো পৌঁছায়নি। একদিকে ভালো হয়েছে, আমরা যখন পাম্বান বিচটা পেরোবো তখন মানে ভোরের আলো ফুটবে। এখন তো পুরো রাতের অন্ধকার, যত দেরি হবে ভোরের আলো ফুটবে, আমরা ভালোভাবে দেখতে পাবো, আপনাদের দেখাতে পারবো। তো একটু দেরি হোক, আমরা এটাই চাইছি। এখন সময় 4:55 আর আমরা রামানাথপুরমে পৌঁছালাম। এই রামানাথপুরমের পরেই হচ্ছে মানে রামানাথপুরম আর রামেশ্বরমের মাঝেই পাম্বান বিচ। তো এখনও আলো ফোটেনি, জানি না কী হবে, আপনাদের কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না। এটা তো একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে অবশ্যই এই পাম্বান বিচের ওপর দিয়ে, কিন্তু রাতের অন্ধকার থাকলে এখনও যদি না কাটে খুব মুশকিল হয়ে যাবে। ট্রেনটা অনেকটাই লেট করেছে, 8 ঘন্টার ওপরে লেট, তাও যদি দিনের আলো না ফোটে তো খুব মুশকিল হয়ে যাবে। এই রামানাথপুরম থেকে ট্রেন ছেড়ে গেল, মাত্র 1 মিনিট দাঁড়ালো, বেশিক্ষণ দাঁড়ালো না। আমরা মান্ডাপাম স্টেশন পেরোচ্ছি। এই মান্ডাপাম স্টেশনের পরই হচ্ছে পাম্বান বিচ শুরু হয়ে যাবে, কিন্তু এখনও দেখতে পাচ্ছেন পুরো রাতের অন্ধকার। ভারতের একমাত্র মানে সমুদ্রের ওপর দিয়ে সেতু। দিনের বেলা হলে কত ভালোই হতো, ভালো আপনাদের দেখাতে পারতাম, ভাগ্য খারাপ। দেখা যাচ্ছে আর ওপর দিয়ে বাস যাবার জায়গা, সেইটা আমরা যাবো পরে দেখা যাচ্ছে।
ঘড়িতে সময় এখন 5:42। আমরা ফাইনালি 618 কিলোমিটার অতিক্রম করে, তাম্বারাম থেকে 618 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন রামেশ্বরম স্টেশনে পৌঁছে গেছি। তো সকাল 5:40-এ টাইম ছিল এখানে ঢোকার, আর এখন 5:42, মাত্র 2 মিনিট লেট করে ঢুকলো। মানে আগের স্টেশনে অনেকটাই লেট করেছিল, সেটা পরে পুরো মেকআপ করে দিল। এই হচ্ছে রামেশ্বরম স্টেশন। আমরা এখন স্টেশন থেকে বাইরে বার হচ্ছি। এখান থেকে মন্দির 2 কিলোমিটার, আর এখান থেকে বাস যায় মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখন বাস ধরবো। এই হচ্ছে আমরা স্টেশন থেকে বেরোলাম, আর এই হলো অটো স্ট্যান্ড। এই যে অটো, গাড়ি সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। আমরা একটা অটো ঠিক করলাম 100 টাকা দিয়ে, মন্দির যাব। এখন সময় 6:30, আর আমরা বিভিন্ন হোটেল খুঁজতে খুঁজতে একটা হোটেলে ঢুকেছি, একদম সাউথ গেটের কাছেই। হোটেল থেকে সাউথ গেট দেখা যাচ্ছে। তো এখনও রুমে ঢুকিনি। এই হচ্ছে আমাদের রুম। এই ডাবল বেড, এখানে একটা টেবিল রয়েছে, আর একটা আলমারি, এখানে এলইডি রয়েছে। নন এসি রুম, তাই ফ্যান রয়েছে। গিজার আছে, আয়না, বেসিন, ওয়েস্টার্ন। 1200 টাকা নিল রুমটা। 1200 টাকার মধ্যে মোটামুটি ঘরটা ভালোই। এই হলো মন্দিরের ইস্ট গেট, একদম সোজাসুজি দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে। আর এই দিকে সাউথ গেট, একদম সামনে। এই যে দেখা যাচ্ছে, গাছের আড়াল হয়ে গেছে একটু। এটা হচ্ছে সাউথ গেটটা, একদমই সামনে। আর এটা ইস্ট গেট। ইস্ট গেটই হচ্ছে মেন গেট। ওই গেট দিয়ে ঢুকতে হবে। মানে সব গেট দিয়েই ঢোকা যায়, কিন্তু লাইনটা ইস্ট গেট দিয়েই ঢোকে। এই যে আমাদের হোটেলের এই নিচটা, এই রাস্তা দিয়ে আমরা মন্দিরে যেতে পারবো। এখন সময় সকাল 7:30, আর আমরা যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের একটা গাড়ি ঠিক করা হয়েছে, টোটাল 16টা পয়েন্ট ঘোরাবে। তো 2500 টাকা চেয়েছিল, ওই 2300 টাকায় ঠিক করা হয়েছে। তো চলুন সাইট সিন উদ্দেশ্যে যাই। ওই হচ্ছে আমাদের রুম, আর এদিকে ঘোরালেই মন্দির। ঘড়িতে সময় সকাল 8:05, আর আমরা ফাইনালি হোটেল থেকে বেরোলাম। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, সাইট সিনের উদ্দেশ্যে যাচ্ছি। 16টা পয়েন্ট ঘুরবো। এখন যাই না 16টা পয়েন্ট ঘোরায় কিনা, সেরকমই কথা হয়েছে। তো আমরা এখন ধনুষকোটি যাচ্ছি। ধনুষকোটি যাওয়ার রাস্তাটা দেখুন কি অসাধারণ। দুদিকে ছোট ছোট জঙ্গলের মতো গাছ রয়েছে, আর এই সাইডে বে অফ বেঙ্গল দেখা যাচ্ছে, কিন্তু গাছের জন্য অতটাও ভালোভাবে দেখা যাচ্ছে না। গাছটা সরলে আপনাদের দেখাচ্ছি, ঝোপঝাড় হয়ে রয়েছে গাছে। সাইডে রয়েছে ইন্ডিয়ান ওশান, আর এই দিকে রয়েছে বে অফ বেঙ্গল। তো এখনো পরিষ্কার দেখা যাচ্ছে না। এইদিকে দেখা যাচ্ছে এবার ইন্ডিয়ান ওশান, একদম ক্লিয়ার। আর ঠিক উল্টো দিকে এইদিকে হচ্ছে বে অফ বেঙ্গল।
এদিকে বে অফ বেঙ্গলের জলটা একটু কালচে ধরনের দেখতে পাচ্ছি। বে অফ বেঙ্গল একটু কালচে ধরনের। উল্টো দিকে ইন্ডিয়ান ওশানের জল পুরো ব্লু, একদম ব্লু কালার। ফাইনালি 8:37 এখন আমরা নেমে গেছি ধনুষকোটিতে। রাম সেতু দেখবো, ধনুষকোটি দেখে তারপরে আমরা গাড়িতে আবার উঠবো। গাড়ি, এই গাড়ি করেই আমরা এলাম। এই হচ্ছে ইন্ডিয়ান ওশান। আর হাওয়া কি এখানে! ইন্ডিয়ান ওশান অনেক শান্ত স্নিগ্ধ। আর ওইদিকে বে অফ বেঙ্গল, চলুন নিয়ে যাই। এদিকে দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গল প্রচন্ডই অশান্ত, আর এই দিকটা আসতেই প্রচন্ড হাওয়া, প্রচন্ড ঢেউ। এই হচ্ছে বে অফ বেঙ্গল। সামনের দিকে যাওয়া যাক। এখান থেকে 24 কিমি, এটা হচ্ছে এই রাম সেতু। এখান থেকে 24 কিমি গেলে শ্রীলঙ্কা। রাম সেতু অ্যাকচুয়ালি যে রাম সেতুটা সেটা জলের তলে চলে গেছে। আমরা আরো সামনে যাচ্ছি, সেটা একদম জলের তলে রাম সেতু। দেখা যায় না। এই জায়গাটাই হচ্ছে ধনুষকোটি। আর ওইদিকে যাবো পুরনো যে রামেশ্বরম বা জানা আছে, তারপরে ওয়াচ টাওয়ার, সমস্ত কিছু আছে। ওইদিকে যাব। 1964 সালে এই ধনুষকোটি সুনামিতে পুরো ধ্বংস হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর দোকান আছে দুধারেই। খাবার জিনিস থেকে শুরু করে ধারে খাবারের জিনিস আছে, এদিকে ঘর সাজাবার জিনিস, সাজবার জিনিস, সমস্ত কিছু রয়েছে। এদিকেও খাবারের অনেক দোকান রয়েছে, ফল। প্রচুর লোকজন এসছে। এখান দিয়ে অ্যাকচুয়ালি রাম সেতু শুরু হয়েছে, কিন্তু রাম সেতু যেহেতু সমুদ্রের তলে তাই দেখা যাচ্ছে না। এখান থেকে শ্রীলঙ্কা হচ্ছে 24 কিলোমিটার।
প্রচুর মানুষজন এসছে, আর বেশিরভাগই দেখতে পাচ্ছি এখানকার লোকাল মানুষই বেশি। ভীষণ এক্সাইটেড লাগছে জায়গাটায় এসে, অনেক দিনের স্বপ্ন ছিল। এই হলো পুরনো চার্চ, ধনুষকাটি বিচের পুরনো চার্চ। 1964-র আগে এখানে এগুলো সবই ছিল, কিন্তু তারপরে যে সুনামি হয় তাতে সব ধ্বংস হয়ে গেছে। সেই পুরনো চার্চের অবশিষ্টাংশ পড়ে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন সেই সময়কার বাড়িঘরের ধ্বংসাবশেষ সমস্ত কিছু। এদিকে এখন অনেক দোকানপাট হয়েছে নতুন করে। একটা সুনামি কিভাবে একটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে তার নিদর্শন এই ধনুষকোটি। দেখুন খালি শুধুমাত্র পাথরের কিছু অবশিষ্ট খালি পড়ে রয়েছে। এদিকেও প্রচুর দোকান রয়েছে, বেশিরভাগই ঝিনুকের জিনিসপত্র। আর এইদিকে সমুদ্র। ওইদিকে দেখুন প্রচুর মৎস্যজীবীদের অনেক ট্রলার দেখতে পাচ্ছি, আর এখানে এই যে মাছ ধরে নিয়ে এসছে সেগুলো বের করা চলছে। এই যে প্রচুর মাছ রয়েছে এর মধ্যে। জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছেন সমুদ্র কত শান্ত, একটু পরেই আবার দেখা যাবে বিশাল বড় একটা ঢেউ চলে এলো। লাইট হাউসে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু লাইট হাউসের কাজ চলছে, যার জন্য যাওয়া হলো না। যেখানেই যাই সেখানেই লাইট হাউসের কাজ চলে। এটা আপনারা দেখতে পাচ্ছেন রামেশ্বরমের ওল্ড স্টেশন। 1964-তে যেটা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে এই অবস্থা। বুঝতে পারছেন কি অবস্থা হয়েছে? এই সেই ওল্ড স্টেশন, একদমই ধ্বংসপ্রাপ্ত।
আজ শুধু এগুলো ইতিহাস বহন করছে, আর কিচ্ছু অস্তিত্ব নেই। এখানে রয়েছে চরণ পাদুকা মন্দির, চলুন। এখানে রামচন্দ্রের চরণ রয়েছে, রামচন্দ্রের চরণ পাদুকা মন্দির এটা। আমরা এখন যাচ্ছি বিভীষণ টেম্পলে। সামনেই দেখতে পাচ্ছি বিভীষণ টেম্পল দেখা যাচ্ছে। তো বে অফ বেঙ্গলের মাঝখান দিয়ে আমরা একদম যাচ্ছি। তো এখন সময় সকাল 9:40 আর আমরা বিভীষণ টেম্পলে চলে এসেছি। এই হলো বিভীষণ টেম্পল, রাবণের ভ্রাতা বিভীষণ তার টেম্পল, পাশেই একদম বে অফ বেঙ্গল। চলুন ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন বিভীষণ টেম্পলে কেমন লম্বা লাইন পড়ে গেছে, আর টেম্পল থেকে দেখুন বঙ্গোপসাগরের কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখন চলে এসেছি কালাম হাউসে, আর কালাম হাউসের কিছুটা পোর্শন শপিং মল হয়ে গেছে। কালাম সি শেল মার্ট। এটা হাউস অফ কালাম। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই কিছু দেখাতে পারবো না, চলুন ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছি রামকুণ্ড, গাড়ি থেকেই আমরা দেখছি আর নামলাম। এখন সময় সকাল 10:30 আর আমরা এখন পঞ্চমুখী হনুমান মন্দিরে ঢুকছি। আর এখানে আরও 4-5টা স্পট রয়েছে, রামকুণ্ড, সীতাকুণ্ড, তারপরে নটরাজ টেম্পল, সমস্ত কিছু। একটা পঞ্চমুখী হনুমানের মূর্তি রয়েছে, সেখানে ভিডিও করতে দেয় না। আর এই আরেকটা পঞ্চমুখী হনুমান মূর্তি। আর এই হচ্ছে ফ্লোটিং স্টোন। এখন চলে এসেছি নটরাজ টেম্পলের একদম সামনে, এই নটরাজ টেম্পল। ওইদিকে নটরাজ টেম্পল দেখে এলাম, আর এটা হচ্ছে পার্কিং। আর এখানেই রয়েছে একটা শিবের মূর্তি, আর শিব যে বীজ ধারণ করেছিল সেই সমুদ্র মন্থনের একটা দৃশ্য এখানে ফুটে উঠেছে। এটা হলো কৃষ্ণ মন্দির, এটা গোবর্ধন পর্বত যে তুলেছিল শ্রীকৃষ্ণ সেটাই দেখানো হয়েছে এখানে। এই পাশে হচ্ছে বিশাল কৃষ্ণ মন্দির।
এখন দেখতে পাচ্ছি সীতা তীর্থম নামেই এটা একটা সাইট সিন করে দিয়েছে। অবস্থা খুব খারাপ, জলে পুরো কচুরিপানা রয়েছে ভর্তি। এই হচ্ছে সীতা তীর্থম। এবার এসছি লক্ষ্মণ তীর্থমে। এখানেও দেখছি সীতাকুণ্ডুর মতোই অবস্থা কিনা, যে দেখুন আপনাদের দেখাচ্ছি। না, এখানে কুণ্ড আসলে ওই দিকে আছে। চলুন ভেতরে ঢোকা যাক। এখানে মন্দির আছে আর এই সাইডে কুণ্ড। লক্ষ্মণ তীর্থম। না, লক্ষ্মণ তীর্থম সত্যি অসাধারণ, দারুণ জলাধার একটা, খুব সুন্দর। লক্ষ্মণ তীর্থমের যে মন্দিরটা, মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরে হচ্ছে শিবের একটা লিঙ্গ রয়েছে, সেখানেই সবাই পুজো দিচ্ছে। তো এই হচ্ছে লক্ষ্মণ তীর্থম। এবার চলুন পরবর্তী সাইডসে। আমরা এখন আব্দুল কালাম মেমোরিয়াল হল থেকে ঘুরে এলাম। তো এখানে ক্যামেরা প্রবেশ করতে দেয় না, ওনার স্মৃতির উদ্দেশ্যে দারুণ একটা মিউজিয়াম। আর হচ্ছে ওনার সমাধিও এখানে, দারুণ একটা জায়গা। ফোন প্রবেশ করতে দেয় না, ফোন ক্যামেরা, কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন, দারুণ জায়গা, দারুণ। এ থেকে জাস্ট দেখাচ্ছি একটু। এই হচ্ছে আব্দুল কালাম মেমোরিয়াল হল, এখানেই ওনার সমাধি। এখন আমরা চলে এসেছি বাণগঙ্গায়। তো বাণগঙ্গার একটা পৌরাণিক কাহিনী আছে। যখন রামচন্দ্র আর সীতা লক্ষ্মণ বনবাসে ছিলেন, সেই সময় সীতার জল পিপাসা পেয়েছিল। তা এখানে সমুদ্রের ধারে জল তো নোনা, সমুদ্রের সমস্ত জল নোনা। রামচন্দ্র তার তীর নিক্ষেপ করে একটা জায়গায় জল বার করেছিল, এবং সেই জল মিষ্টি জল, সেই জল পান করে সীতার তৃষ্ণা মিটেছিল। তো এটাই হচ্ছে বাণগঙ্গা, দেখাচ্ছি আপনাদের। তার আগে একটা হনুমান মন্দির আছে, সেখানে সেই মন্দিরটা দেখিয়ে আগে। এইদিকে হচ্ছে বাণগঙ্গা, আর এইদিকে মহাদেবের একটা মন্দির আছে। এই হলো মহাদেবের মন্দির, আর এই বাণগঙ্গার ধারেই রয়েছে হনুমান মন্দির। এবার সেই বাণগঙ্গা আপনাদের দেখাবো। জায়গাটাও অসাধারণ। এই হচ্ছে সেই কুণ্ড। এই হলো মিষ্টি জলের কুণ্ড। বাণগঙ্গার জল খেয়ে দেখলাম সমুদ্রের জল যেমন নোনতা হয়, এই জল সেরকম নোনতা না, মানে হালকা নোনতা একটা ভাব রয়েছে, কিন্তু খাবার মতো। ওই সমুদ্রের জল যেরকম স্বচ্ছকর একটা নোনতা হয়, সেই নোনতার ভাবটাই নেই।
এখন সময় 12:35 আর আবার চলে এসেছি পাম্বান বিচে। আমরা সকালবেলা ট্রেনে করে যখন যাচ্ছি তখন পাম্বান বিচের ওপর দিয়ে গেছিলাম, যে রেল ব্রিজটা তার উপর দিয়ে, কিন্তু তখন তো অন্ধকার ছিল, কিছুই দেখতে পাইনি ভালো করে, যার জন্য আবার গাড়ি করে এখন চলে এসেছি পাম্বান বিচে। খুবই বৃষ্টি পড়ছে, তাও মাথায় রুমাল দিয়ে চলে এসেছি। এদিক থেকে দেখুন পাম্বান বিচ, কাছে গিয়ে দেখাচ্ছি। ওই হচ্ছে সামনে হচ্ছে রেল ব্রিজ, আর এইটা দিয়ে আমাদের সাইড সিনের আজকে একদম লাস্টের স্পট হচ্ছে পাম্বান বিচ। তো যেহেতু হয়েই গেছে সব কিছু, এর জন্য আমরা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতেই নেমে এলাম পাম্বান বিচটা দেখতে। জায়গাটা দেখুন খালি কি প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। এই হচ্ছে রেল ট্র্যাক যাচ্ছে, আর ওই পাম্বান বিচ, এই যে রেল ট্র্যাক যাচ্ছে, এইটা হচ্ছে নতুন ব্রিজ, এটা নতুন ব্রিজ। আর এই সাইডেরটা এটা হচ্ছে পুরনো ব্রিজ। নতুন ব্রিজটা যখন ওখান দিয়ে জাহাজ যায় তখন লিফটের মতো ওপরে উঠে যায়, আর পুরনো ব্রিজে সেটা যখন জাহাজ যেত মাঝখান দিয়ে খুলে যেত। তো চলুন আরও সামনে দিয়ে দেখাচ্ছি পাম্বান বিচ। এত হাওয়া, মারাত্মক হাওয়া। এই যে সামনে থেকে আরো সামনে এইটা, এটা হচ্ছে পুরনো ব্রিজ। আর এই দিকেরটায় ব্যাপক হাওয়া দিচ্ছে, ব্যাপক হাওয়া। এখান থেকে দুটো ব্রিজকেই দেখতে পাচ্ছেন। পেছনেরটা হচ্ছে নতুন ব্রিজ, এটা নতুন ব্রিজ, আর এইটা হচ্ছে পুরনো ব্রিজ। নতুন ব্রিজটা যখন জাহাজ যায় তখন লিফটের মতো ওপর দিকে উঠে যায়, আর পুরনো ব্রিজ দুভাগে ভাগ হয়ে যায়। যখন জাহাজ পাস করে এই পুরনো ব্রিজটা দুভাগে ভাগ হয়ে যায়। হচ্ছে আমাদের একমাত্র ভারতের একমাত্র সমুদ্র ব্রিজ। অসাধারণ এক্সপিরিয়েন্স। তো আমরা তো সাইট সিন করে এলাম, কিছুক্ষণ আগে এলাম। পাম্বান বিচে যখন ছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছিলো, যার জন্য আর কিছু দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে চলে এলাম। এবারে এখন 3টে বাজে, মন্দির হয়তো আর কিছুক্ষণের মধ্যে খুলবে। একটু মন্দিরের কাছে যাই, আপনাদের আশেপাশটা একটু মন্দিরের
দেখিয়ে দিই। আর এখানে 4টে গেট আছে, সেটা আগেই বলেছি। আমরা সাউথ গেটের কাছে রয়েছি, তো সব গেটগুলো একটু করে আপনাদের দেখাই আর আশেপাশটা দেখিয়ে দিই। মন্দিরের ইস্ট গেট দিয়ে প্রবেশ করতে হয়, আর সাউথ গেট আর ওয়েস্ট গেটের দিকে যত হোটেলগুলো সমস্ত সাউথ আর ওয়েস্টের দিকেই অবস্থিত। আমাদের হোটেল এই অটো স্ট্যান্ডের সামনেই, এই যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, আর এই এটিএমের পাশেই হচ্ছে আমাদের হোটেল। আর এই দিকটা হচ্ছে সাউথ গেট, এইদিকে সাউথ গেট আর এইদিকে ওয়েস্ট গেট। এই রাস্তায় আর এই দিকেই সমস্ত হোটেলগুলো। ইস্ট গেট আর নর্থ গেটের দিকে কোনো হোটেল নেই, বা হোটেল থাকলেও সেটা খুবই কম পরিমাণে। সকালবেলা তো আপনাদের সাউথ গেট দেখিয়েছি, এই যে সাউথ গেট। আর সাউথ গেট থেকে জাস্ট আমার ডান দিকে রয়েছে অগ্নিতীর্থম। এটা হলো মন্দিরের ইস্ট গেট, এটাই হচ্ছে প্রবেশদ্বার। এই যে জায়গা করে দেওয়া রয়েছে, এখান দিয়েই সবাই প্রবেশ করবে মন্দিরে। এই দিকে আরেকটু কিছুটা গিয়েই অগ্নিতীর্থম। এই হচ্ছে ইস্ট গেট, সোজা আরেকটু গিয়ে ডান দিকে ঢুকে গেলেই অগ্নিতীর্থম। এই ইস্ট গেটের সামনে দিয়েই সোজা একটা রাস্তা যাচ্ছে, এটা দিয়েও যাওয়া যায় অগ্নিতীর্থম। আবার সামনে সোজাটা দিয়েও কিছুটা গিয়ে ডান দিকে গেলে অগ্নিতীর্থম। চলুন ওই রাস্তাটাও দেখিয়ে দিই। এই সাইডে হলো ইস্ট গেট, আর এই দিকে সোজা হচ্ছে নর্থ গেট, আর এই দিকে হচ্ছে অগ্নিতীর্থম। এই রাস্তাটা সোজা চলে গেছে অগ্নিতীর্থমের দিকে। তো চলুন যাওয়া যাক অগ্নিতীর্থম। তো ফাইনালি আমি অগ্নিতীর্থম ঘাটের কাছে চলে এসেছি। এই হচ্ছে অগ্নিতীর্থম ঘাট, সবাই স্নান করছে। এখানে স্নান সেরে তবে সবাই পুজো দিতে যায় বা রামেশ্বরমের দর্শন করে। এই হচ্ছে অগ্নিতীর্থম, এটা হচ্ছে নর্থ গেটের দিকে। নর্থ গেট থেকে সাউথ গেটের দিকে গিয়ে ড্রেস চেঞ্জ করতে হয়, তারপরে ইস্ট গেট দিয়ে ঢুকতে হয় রামেশ্বরম মন্দির। এই হচ্ছে অগ্নিতীর্থম ঘাট। এখন সময় 3:45, তাও বহু মানুষ স্নান করছে। তো আমিও আজকেই পুজো দিয়ে নেব, কিন্তু স্নান আর করবো না। স্নান তো সকালে হোটেলে সেরেছি, তো অগ্নিতীর্থমের জল মাথায় দিয়ে আজকেই পুজো সেরে নেব। এই অগ্নিতীর্থমে স্নান করে অনেকেই আবার 22 কুণ্ডে স্নান করে, সেটা হচ্ছে ওয়েস্ট গেটের দিকে। সেই 22 কুণ্ডে প্রত্যেকটা কুণ্ড থেকে ব্রাহ্মণরা বালতি করে জল নিয়ে মাথায় ঢালে, তার জন্য একটা টাকা দিতে হয়। তো অনেকেই সেটা আবার ওয়েস্ট গেটে গিয়ে 22 কুণ্ডে স্নান করে তারপরে সাউথ গেটে ড্রেস চেঞ্জ করে তারপরে ইস্ট গেট দিয়ে ঢুকে পুজো দেয়। এই হচ্ছে অগ্নিতীর্থম। আর ওই দিকে দেখা যাচ্ছে, ওখান থেকে সকালের দিকে বোট রাইড হয়। এক্সাক্ট টাইমটা আমি জানি না, কিন্তু কালকে আমরা করব বোট রাইডটা, করার খুব ইচ্ছা আছে। যে জায়গাটা থেকে বোটিং হয় আমি সেই পয়েন্টে এলাম। তো আজকে সানডে বলে ক্লোজড, অন্য দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 5:30 অবধি বোটিং হয়, আর পার হেড হচ্ছে 100 টাকা।
আর 2 বছরের নিচে বাচ্চাদের অ্যালাউ নেই। এই হচ্ছে সেই পয়েন্টটা, ঠিক ওই জায়গাটা থেকে বোটিং স্টার্ট হয়। ওই দিকটায় অগ্নিতীর্থম, এই রাস্তা দিয়ে হেঁটে এলাম, এই পাশে রাস্তা রয়েছে, আর এইখানে হচ্ছে বোটিং হয়। কালকে আসবো সকালে। আপনাদের একটা ইনফরমেশন আমি ভুল দিয়েছিলাম, সেটা হচ্ছে 22 যে কুণ্ড আছে ওটা হচ্ছে নর্থ গেটের দিকে, ওটা আমি ভুল করে ওয়েস্ট গেট বলেছিলাম, ওটা নর্থ গেটের দিকে আছে। প্রথমে অগ্নিতীর্থমে স্নান করে অনেকে ওই 22 কুণ্ডে স্নান করে, 22 কুণ্ডে স্নান করে সাউথ গেটে যায়, সাউথ গেটে ড্রেস চেঞ্জ করে তারপরে ইস্ট গেট দিয়ে মন্দিরে প্রবেশ করে। আমি এখন একদম নর্থ গেটের সামনে রয়েছি, আর 22 কুণ্ড যে আছে সেই 22 কুণ্ড এই নর্থ গেট দিয়েই ঢুকতে হয়। এই হলো নর্থ গেট। এটা হচ্ছে মন্দির করিডোর। তো আমি করিডোরে এখন ঢুকে গেছি। এখানে তো ফটো ভিডিও অ্যালাউ আছে। এবার 22 তীর্থমের দিকে যাব, 22 কুণ্ডের দিকে আমি যাব। এইদিকে হচ্ছে 22 কুণ্ড, তো তার জন্যে টিকিট কাটতে হয়। এখানে 25 টাকার টিকিট কেটে তারপরে ঢুকতে হবে 22 কুণ্ডে। হচ্ছে একদম ওয়েস্ট গেটের সামনে। তো আমি এখন মন্দিরে প্রবেশ করছি। এখন দেখছি লাইনটা কম আছে, তো মন্দিরে প্রবেশ করছি। লকার রুমে মোবাইল রেখে যাব। তো তো কি রুলস রেগুলেশন আছে পুজো দেওয়ার, কি পদ্ধতি, আসলে পুজো দেওয়া যায় কি না, সেটা আপনাদের মন্দির থেকে বেরিয়ে জানাচ্ছি। ইস্ট গেটের এটা করিডোর। আমি ইস্ট গেট দিয়ে ঢুকলাম, মোবাইল অ্যালাউ আছে, লকার রুমে আমি মোবাইল রাখলাম না সেই জন্য। তো ইস্ট গেটে করিডোর দিয়ে এখন মন্দিরে প্রবেশ করব। কারুকাজগুলো খালি দেখুন, অসাধারণ কারুকাজ। নর্থ গেট দিয়েও ঢুকেছিলাম, এরকম দেখিয়েছি কারুকাজগুলো। আচ্ছা, এই মন্দিরের ড্রেস কোডটা আপনাদের বলে দিই। কোনো কিছু সমস্যা নেই এখানে। এখানে নর্মাল শার্ট প্যান্ট, মেয়েরা শাড়ি চুড়িদার সমস্ত কিছু পরেই ঢুকতে পারে। হাফ প্যান্ট পরে ঢুকবেন না, সেটা দেখতেও খারাপ লাগে, আর মানে ঢুকতে দেবেও না সেটা। এছাড়া কোনো কিছু সমস্যা নেই, এমনকি মোবাইল নিয়ে ঢোকা যাবে। মোবাইল, মানিব্যাগ সমস্ত কিছু নিয়ে আপনারা ঢুকতে পারেন। মোবাইল নিয়ে করিডোরে ফটোও তোলা যাবে। ভেতরে, একদম ভেতরে ফটো তোলা যায় না, সেটা কোনো মন্দিরেই যায় না। এমনকি বেশিরভাগ বড় বড় মন্দিরে ফোন নিয়ে মন্দিরে ঢোকাই যায় না। এখানে মন্দিরে ঢোকা যায়, করিডোরে ফটো তোলা যায়, শুধুমাত্র ঠাকুর যেখানে আছে সেই জায়গাটা তোলা যায় না। আর দর্শনের ব্যাপারটা বলি, জেনারেল দর্শনে খুব ভালোভাবেই দর্শন করা যায়। আর যদি পুজো দিতে চান তো পুজোর সামগ্রী বাইরে থেকে কিনে নিয়ে ওদের হাতে দেবেন। ওই অন্য জায়গায় যেমন পুজো হয়, ছুঁয়ে দেওয়া হয়, সেই রকমই এখানেও তাই। আর ভিআইপি দর্শন হয় 100 টাকার, 200 টাকার, একদম সামনে থেকে দর্শন করার জন্য। আর একটা হয় অভিষেক, সেটা দেখলাম 25 টাকার টিকিট। তো ফাইনালি রামেশ্বর মন্দির দর্শন হলো। আর রামেশ্বরম মন্দির দর্শনের সাথে সাথে আমার 3 ধাম কমপ্লিট হলো। ওইদিকে পুরীর জগন্নাথ মন্দির, উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির, আর রামেশ্বরম, 3 ধাম সম্পন্ন হলো। তো আর 1 ধাম বাকি, জানি না কবে যাওয়া হবে। দর্শনের কথা বলতে গেলে দর্শন দারুণ হয়েছে। জেনারেল দর্শনই করেছি, কিন্তু খুব সুন্দর, বেশি লাইন ছিল না। এই সময়টা একদমই ফাঁকা, খুব সুন্দরভাবে দর্শন করেছি। তো সব কিছুই ভালোভাবে হলো। আমাদের হোটেলের একদম সামনেই একটা রেস্টুরেন্ট, হোটেল অন্নপূর্ণা। সেখানে দুপুরে লাঞ্চও করেছিলাম, গোবি পরোটা খেয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। যার জন্য আবার সন্ধ্যের স্ন্যাক্সটাও সেখানে করতে চলে এসেছি। আর এখন নিয়েছি গোবি 65। তো 1 প্লেট নিলাম। 1 প্লেট দাম নিল কত?
120 টাকা এক প্লেট। তো এক প্লেট নিয়ে আমরা ভাগাভাগি করে নিলাম। এই যে গোবি 65, তো দারুণ টেস্ট। আমরা হোটেলে বসে গোবি মাঞ্চুরিয়ান খেতে খেতে একটা ডিসিশন নিয়ে নিলাম। কাল তো আমাদের রাত্রিবেলা মাদুরাই যাওয়ার কথা ছিল, রাতের ট্রেন ছিল 9টার পরে। তো আমরা ঠিক করলাম একদম ভোরবেলাই বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের যে টিকিট কাটা ছিল ক্যান্সেল করে দিলাম, আমরা লোকাল ট্রেনেই চলে যাবো মাদুরাই একদম ভোরবেলায়, কারণ আমাদের রামেশ্বরমের সব কিছুই ঘোরা হয়ে গেছে। তো আমরা বেকার এখানে আর থেকে তো লাভ নেই, তো বেরিয়ে যাবো। আর ডিনারটাও তাই এখনই করে নিচ্ছি, মানে স্ন্যাক্স খেতে এসে ডিনারও করে নিচ্ছি। নিলাম হচ্ছে চিলি পনির আর রুটি। এই হচ্ছে চিলি পনির আর রুটি। এটা এক প্লেট নয়, এক প্লেট, এই টোটালটা এক প্লেট। আমরা এক প্লেট নিয়ে হাফ হাফ করে খাচ্ছি। চিলি পনিরের দাম হলো 160 টাকা, আর রুটি নিয়েছে পার পিস 15 টাকা। এখানে রুটিটার দাম বড্ড বেশি। আর আমরা চেন্নাইতে চিলি চিকেন খেয়েছিলাম, দাম কিন্তু অনেকটাই কম ছিল। চিলি চিকেনের দাম এমনি ড্রাইটা 120 টাকা, গ্রেভি দিয়েছিল বলে 140। এখানে চিলি পনিরই নিল 160 টাকা। তো ফাইনালি পাম্বান বিচ চলে এসছে। মাদুরাই থেকে কোদাইকানালের দূরত্ব হচ্ছে 130 কিলোমিটারের মতো।